আমি শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2 এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন স্বনামধন্য সাহিত্যিকের লেখা গল্প এবং কিছু কিছু নিজের লেখা গল্প পাঠ করে থাকি। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা। গল্পের নাম দাও। মনোহর পুকুরের ওদিকটায় যেখানে চওড়া রাস্তা বেরিয়ে গেছে আর সারি সারি 3-4 তলা বড় বড় বাড়ি উঠেছে, গিয়েছেন কখনো সেখানে? তার একধারে দেখেছেন পদর মার বাসা, অষ্টাবক্র মুনির মতো আড মাকা, আর পাশে একটা ভাঙা চালা স্তূপ। দেখেননি? তাহলে গোড়া থেকেই বলি। বাসন মাজে ঝিয়েরও যে এমন কপাল ফিরে যেতে পারে এ কথা কে কবে বিশ্বাস করতে পারত যদি না পদর মার ভাগ্যটা দেখতে পাওয়া যেত। খবরটা শুনে পদর মার গরবিনী মেজ বৌদিদি পর্যন্ত ঈর্ষান্বিত কণ্ঠে বলে ফেললেন, তোর কপাল দেখছি আমাদের চাইতে ভালো রে। আমাদের তো কই তিনকুলে অমন দিদিমা ঠাকুমা থাকে না। কিন্তু পদর মার সৌভাগ্যদায়িনী তার নিজের দিদিমাও নয়, মায়ের দিদিমা। কে জানে কত বছরের বুড়ি হয়েছিল সে। ইদানিং তো অথর্ব অনড় হয়ে ঘরের মধ্যেই পড়ে থাকত। গোড়ার দিকে পাড়াপড়শি দয়া করে দুটো ভাত রেঁধে দিত, শেষ অব্দি সাবু বাড়লি। এক পাড়ায় থেকেও পদর মা কালে কোশমিনে দেখতে যাওয়া ছাড়া তার প্রদৌহিত্রী কৃত্যের কোনো কিছুই জীবনেও করত না। অথচ বুড়ি মরতে জানা গেল যে পদর মাই তার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। অবশ্য কথা হতে পারে যে বিষয় সম্পত্তিটা কি। বুড়ি তো চিরটাকাল দুধ বেচে আর ঘুঁটে বেচে খেয়েছে, আর শেষ জীবনে অক্ষম হয়ে গরুগুলোকে বেচে বেচে দিন চালিয়েছে। তবে আছে কথা, তবেরও উত্তর আছে। ওই যে দেওয়াল বসে যাওয়া, খুঁটি হেলে পড়া, করগেট ছাওয়া যে ঘর দুখানায় থাকতো সে ঘর বুড়ির নিজস্ব। তাছাড়া ঘরের পাশে 6-7টা গরু বাছুর থাকবার মতো গোয়ালটাও ছিল নিজস্ব জমিতে। এছাড়া উঠোন ছিল একটু তুলসী বনে ভরা। এখনও বেশি তুলসী বন রোদে জলে কাঁটা বন হয়ে গিয়েছে, আর সর্বাঙ্গে খুঁটের চিহ্নাঙ্কিত দরমার বেড়ায় সে গোয়ালের চালাখানা হুমড়ি খেয়ে পড়ে আছে ইঁদুর, ছুঁচো, টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, বিছের বাসভূমি হয়ে। কিন্তু জমিটা তো জমি, সর্বসাকল্যে কোন না কাঠা পাচেক হবে। তাছাড়া জায়গাটাও তো যে সে নয়। বুড়ির বাড়ির একেবারে কোল ঘেঁষে বেরিয়ে গেছে নতুন চওড়া রাস্তাটা, যে জমির দর এখন সোনার দর। যে রাস্তার ওপরে এবেলা ওবেলা লক্ষ্মীবন্তদের বিরাট বিরাট প্রাসাদ উঠছে। ভাড়া বাড়ি ছেড়ে প্রদিদিমার বাড়িতে উঠে এসেছে পদর মা এ পাড়ায়। পদর মা এদের বাড়িতে কাজ করছে অনেক দিন, সেই বুড়ো গিন্নির আমল থেকে। এখনকার 3 গিন্নিকে তাই বৌদিদি বলে সে। এই সংসারের হালচালের অনেক বদলই দেখল সে। একখানা ঘর ভেঙে 3খানা হতেও দেখল, তবু টিকে আছে। আগে এক প্রস্থ বাসন মেজে একজনের হাত থেকে মায়না নিত, এখন 3 প্রস্থ বাসন মেজে 3 জনের হাত থেকে মাইনে নেয়। অবশ্যই তাতেও লাভ বই লোকসান নেই। পুজোর কাপড় একখানার জায়গায় 3খানা হয়েছে। রথে দোলে পালা পার্বণীটাও টেক্কা দেয়া দির পথ ধরে আগের চাইতে বেশিই আসে। কিন্তু পদর মার সারপর নেই, তার এই এক মস্ত গুণ। সে যাক, পদর মা সৌভাগ্যে তার মেজ বৌদিদির বুকটা একেবারে চড়াত করে ফেটে গেল এই জন্যে যে তিনি তলে তলে ওই অঞ্চলে একখণ্ড জমি খুঁজছিলেন বাড়ি করে উঠে যাবেন বলে। তার বরের রোজগার বেশি আর বুদ্ধিটাও বেশি। এ যাবৎ 51বর্তী সংসারের ভেতর থেকে 18 আনা আরাম আয়ের সুবিধা স্বাচ্ছন্দ্য আদায় করে নিয়েছেন 10 আনা দিয়ে, বাকি আনাগুলো জমিয়েছেন। কিন্তু হলে কি হবে, হাঁড়ি আলাদা ছাড়া আপাতত আর কিছুই করে উঠতে পারছেন না তিনি। বাড়ি আলাদা করবার জন্য মনের মতো জমি পাচ্ছেন না। কাছে পিঠেই খুঁজছেন, নচেৎ বাড়ি করে আর লাভ কি, যদি না আসতে যেতে এদের চোখে না পড়ল, যদি না বড় ছোট দুই যা চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে বলল, বেশ আছে মেজোটা। কাজ সেরে পদর মা যখন বাড়ি মুখো, 5 জনের চোখ বাঁচিয়ে মেজ বৌদিদি ইশারায় ডাকলেন,
বললেন, শোন, তোর মেজদাদাবাবু একবার তোকে কি জন্যে যেন ডেকেছে, আয় দেখি। শুনে তো পদর মার আত্মাপুরুষ খাঁচা ছাড়া। একে তো বাবুর ডাক, তার এই সুদীর্ঘ দাসত্বকালে কখনো হয়েছে কিনা স্মরণে নেই। তার ওপর আবার মেজবাবু, গোদের ওপর বিষ ফোড়া, চাঁদের ওপর চূড়ো। মেজ বৌদি ওর মুখে রং লক্ষ্য করে সহাস্যে ফিসফিসে বলেন, ভয় নেই রে বাপু, ভালোই কথা, আয় না। তা ভালো কথাই বললেন মেজবাবু, সত্যি খুব ভালো কথা। পদর মার হিত কথাই। পাকা ঘরে থাকবার বাসনা আছে পদর মার? লাল টুকটুকে সিমেন্টের মেঝে আর সবুজ রঙা জানলা দরজা দেওয়া সত্যিকারের পাকা বাড়ি? আর ইচ্ছে না হবেই বা কেন? কারই বা না হয়? চিরটা কাল তো মেটে ঘরেই কেটে গেল। সেই ঘরেও কত ভাড়া গুনতে হয়েছে। যাই হোক, এখন যখন নিজের ঘর হয়েছে পদর মার, তখন কেনই বা সে ঘর পাকা করবে না? পদর মা মাথার কাপড়টা টেনে উচ্চ ফিসফিস স্বরে বলল, মেজদাদাবাবুর এক কথা, পাকা করব কোত্থেকে? বুড়ি কি আমায় এক পালে টাকা দিয়ে গেছে? হাতের আংটিটা পর্যন্ত বেচে শেষ করে খেয়ে গেছে। মেজবাবু সহাস্যে বললেন, ভাবনা করিসনি, আমি নিজে দাঁড়িয়ে থেকে করিয়ে দেব। তোদের মেজ বৌদির ভাই কন্ট্রাক্টর, জানিস তো? এই বাড়িঘর তৈরি, ভাঙা ঘর মেরামত এইসব করে। দেখিস কি ঘর কি করিয়ে দেবে তোর। তুই শুধু তার বদলে তোর ওই গোয়ালের জমিটা আমাকে দে। আপনাকে? বিহ্বল ভাবে বলে পদর মা। হ্যাঁ রে, বলি তোকেই তাহলে সব। অনেক দিন থেকে আমি চেষ্টা করছি এই কাছে পিঠে ছোটোখাটো একখানা বাড়ি করতে, কিন্তু তেমন সুবিধে মতো জমি পাচ্ছি না। তোরও তো জমিটা মন্দ নয়, পূব দক্ষিণ খোলাও আছে, আর তুইও বেশ চিরকাল আমার বাড়ির লাগোয়া থাকবিও, সময় অসময়ে আমরাই দেখব। মেজ বৌদি হিহি করে হেসে বলেন, তুই আমার পড়শি হবি, তোরও বিলিতি মাটির মেঝে, আমারও বিলিতি মাটির মেঝে। আর দেখো গো, তুমি বাপু পদর ঘরে লাইট করে দিও, লাইট বলে মরে যায় পদর মা। কিন্তু ছন্দভঙ্গ হলো। এরা ভেবেছিলেন পদর মা তাঁদের এই উদারতায় কৃতার্থমন্য হবে, কিন্তু সে ভাব ফুটল না পদর মার মুখে। সে বিমূঢ়ভাবে একটু বসে থেকে রসশূন্য গলায় বলল, আচ্ছা পদকে জিজ্ঞাসা করি। পদকে? পদর মাত্র 10 বছর বয়স। পদকে আবার কি জিজ্ঞেস করবি? ধমকে ওঠেন মেজ বউ। পদর মা তেমনি গলায় বলে, তা বললে কি হয় মেজ বৌদি? যতই হোক বেটা ছেলে, আজ ছোটটি আছে, কাল বড়টি হবে, এরপর আমায় দুষবে। তবে তাই জিজ্ঞেস করে বলো, থমথমে মুখে বলেন মেজ বৌদিদি। আর যেই না পদর মা ওঠে, মাছ ছিঁড়ে যাচ্ছে ভেবে তাড়াতাড়ি সুতো গুটন। অবশ্যই তোর পাকা ঘরের বদলে কি আর নেব, দামও কিছু পাবি। ছেলেটা তো মানুষ মানুষ করতে হবে তোকে। বলে তাড়াতাড়ি পালায় পদর মা। চলে যেতে মেজবাবু বলেন, তোমার যেমন আম্বা তাই কখনো দেয়? কি জানি বাবা। মেজ বৌদি হতাশ ভাবে বলেন, এদিকে তো ন্যাকা বোকা, চারানা পয়সার জিনিস আনতে দিলে হিসেব করতে পারে না। নিজের পয়সার হিসেব হলে ঠিকই পারে। এই জগতে এখন আর কেউ বোকা নেই গো। মেজবাবুর এই কথাটা সত্যি, বেজায় সত্যি। নইলে পরদিন কিনা পদর মা এসে চুপি চুপি বলে, পদ বলছে ওখানকার জমির নাকি এখন অনেক দাম। অনেক দাম? মেজবাবু ব্যঙ্গ হাসি হাসেন। হ্যাঁ, কত? 2-10 হাজার? ওই তো পচা ভাঙা নরককুণ্ড, পরিষ্কার করতে মজুরের খরচই কত লাগবে। তা দেব, তোর পদর আশ মিটিয়েই দেব। 1,000-2 টাকা তোর পদর হাতে ধরে দেব আমি জমিটার জন্য। তুই একটু চটপট করে কি তোর কাগজপত্র দলিল মলিল আছে এনে দে। বলে দেখি। বলে পদর মা তাড়াতাড়ি নেমে যায়। উঠোনে তার 3 প্রস্থ বাসন পড়ে, 6খানা পোড়া কড়া। বাড়িতে বেশি কথা বলা নিরাপদ নয়। এমনিতেই পদর মা দুদিন মেজ বৌদির ঘরে ঢোকা দেখে সন্দেহ হয়েছে বড় ছোট দুজনেরই। তারা ফিসফিস করে পদর মাকে শুধন, ব্যাপার কি রে পদর মা? পদর মা ঢোক গিলে রেখে ঢেকে যেটুকু বলে তাদের বুঝে নেবার পক্ষে সেটুকুই যথেষ্ট। তাই তারা টেপা হাসি হেসে বলে, যা তুই ন্যাকা বোকা, দিয়ে দিবি, তার আশ্চর্য কি? তাছাড়া মেজ বৌদি হলো তোর বেশি পেয়ারের। বাসন মাজা ঝির সঙ্গে
এমন সখিত্বপূর্ণ ভঙ্গিতে কথা তারা জীবনেও বলেন না। ধন্য হয়ে যাবার কথা পদর মার, কিন্তু হয় না। আমার সবাই সমান বৌদিদি বলে বেজার মুখে কড়া ঘষতে থাকে। তবু নড়েন না বড় বৌদি, বলেন, আমরা এমন অধম্য কথা কইতেও পারি না, সইতেও পারি না। তুই অবেয়া বিধবা গতর পিষে খাস, তোকে ভগবান হঠাৎ সোনার মুঠো দিয়েছেন, মনিব হয়ে ভুগিয়ে নেব আমরা? ছি ছি। তোর বড়দা বলছিল ও রাস্তায় এখন জমির দাম কত, 5-6 হাজার করে কাটা। গোয়ালটা বেচলেই 20-25 হাজার টাকা ঘরে উঠবে তোর। সেই টাকা থেকে ভিটেটুকু সারা, ছেলেকে মানুষ কর, বাকিটা ভবিষ্যতের বল ভরসা থাক। পদর মার হাত থেমে গিয়েছিল। সে মুখ তুলে বলে, কত হাজার বললে বৌদি? 20-25 তো নিশ্চয়। পদর মা বলে, ওটা বেশি না 30-এর ওপর আরো 5 বেশি? ও মা, শোনো কথা, সাদে বলি ন্যাকা। বড় বৌদি হেসে ওঠেন। 25-এর চাইতে 35 বেশি কিনা তা জানিস না? 30-এর ওপরটাই বেশি। পদর মা ফের কড়া ডলতে ডলতে আত্মস্থভাবে বলে, পদ বলছে পাশের বাড়ির বাবু নাকি নিতে চাইছে জমিটা, ওই 5 বেশি 30,000 দিতে চাইছে। তাই নাকি? বড় বৌদি পুলক গোপন করে বলেন, তবে তাই দিয়ে দে, এমন দাও ছাড়বি কেন? মেজ বউ দাও পেয়ে যাবার আশঙ্কায় আজ কটা দিন তার চোখে ঘুম নেই। এখন ভগবান যদি পদর মায়ের সুবুদ্ধি দেন। বাড়িতে বেশি কথা বলা নিরাপদ নয়। কর্তাগিন্নি দুজনে সহসা একদিন পদর মার নরককুণ্ডে গিয়ে হাজির হন। পদর মার যে কত গতর, ভাঙা ঘরখানিও যে কত সুন্দর করে রেখেছে, সে বিষয়ে ভূয়সী প্রশংসা করে আসল কথা পারেন। শোনা যাচ্ছে পদর মা নাকি বাইরের লোককে জমিটা বেচে দেবে। কি আশ্চর্য! তাই বা দিতে যাবে কেন? কে কেমন প্রকৃতির লোক হবে দোরের কাছে বাস করে পদর মাকে কি নাকি যন্ত্রণা দেবে ঠিক কি? আর তারা হলেন আপনার লোকের মতো, তারা পদর মার লাভ লোকসানও দেখবেন বই কি। 25,000 টাকায় দিচ্ছেন তারা, জমিটা দিয়ে দিক পদর মা। বাড়ি না করলে আর চলছে না, সংসারের অশান্তির বহরও তো পদর মাও দেখেছে। মেজ বৌদি একটু ভালো মানুষ বলে বড় ছোট এক কাট্টা হয়ে কি কষ্টই দেয়, আলাদা হয়ে উঠে এলে আর দুঃখ নেই। কিন্তু এত কথার পর পদর মা বলে, সামনের ওই নতুন বাড়িটায় কন্ট্রাক্টর বাবু বলেছে এই জমির দাম 40,000, 8,000 করে নাকি ওর কাটা না বিঘে। মেজবাবু আগুন মূর্তিতে বলেন, বটে, 80,000 বলেনি কেন? তোকে হাবা পেয়ে না চাচ্ছে বুঝলি পদর মা। এই তো সেদিনও এদিকে জঙ্গল ছিল, পুকুর ছিল। পদর মা নীরব। মেজ বৌদি কাছে এসে নরম গলায় বলেন, একটা জিনিস ভুলে যাচ্ছিস তুই পদর মা, আমরা তো চিরদিনের সহায় হব। চিরদিনের ন্যাকা হাবা পদর মা গম্ভীরভাবে বলে, মানুষ আর মানুষের সহায় কি হবে মেজ বৌদি? ভগবানই হলো আসল। মুখ লাল করে বেরিয়ে আসেন দুজনে। বাইরে এসে মেজবউ বলেন, আর কেউ নয়, তলে তলে বড় গিন্নি কুমন্ত্রণা দিচ্ছেন। মেজকর্তা বলেন, কুমন্ত্রণা দেবার লোকের অভাব জগতে নেই, লোভ দেখিয়ে মজা দেখছে। তারপর উত্তরোত্তর দেশের অবস্থার পরিবর্তন হচ্ছে, উত্তরোত্তর দাম বেড়ে যাচ্ছে জমির। লোভ দেখিয়ে মজা দেখা না, সত্যি সত্যি দামে মোটরে চড়ে এসে 12,000 হিসেবে কাঠা ধরে 60,000 টাকা নিয়ে সাহায্যে লোকে পদর মাকে। কিন্তু ইত্যবসরে 10 বছরের পদর লায়েক হয়ে 15 বছরেরটি হয়েছে। সে বলছে, খবরদার দিস নে মা, গ্যাট হয়ে বসে থাক, আরো 2-4টে বছর পরে ওই জমির দাম লাখ টাকা হবে। লাখ টাকা কত সে হিসেব সঠিক জানা না থাকলেও লাখ টাকা শব্দটা চিরদিনের জানা। রূপকথার রাজকন্যে পক্ষীরাজ ঘোড়ার মতোই ওটাও একটা অলৌকিক শব্দ। তাই গ্যাট হয়ে বসে থাকে পদর মা। না, বসে থাকে বললে ভুল হবে। বাজারপত্তর মাগে গন্ডা বলে আরও একটা বাড়ি বাসন মাজার কাজ নিয়েছে। কাজ নিয়ে অবধি মেজাজটা হয়েছে তিরিক্ষি আর দ্রুত বুড়িয়ে যাচ্ছে। এবারের 6খানা আর ও বাড়ির 2খানা, দিনে 8খানা করে পোড়া করা, তাছাড়া 4 ডাঁই বাসন। এবারের বর্ষায় বাতে ধরেছে, তাছাড়া খেয়ে কিছু হজম হয় না। ওদিকে ঘরেও তো সুখ নেই,
অষ্টাবক্রা মুনির মতো বেঁকে গেছে ঘরখানা, চাল দিয়ে সারা বর্ষার জল ঝরছে, ছাইয়ে নেবে তার যোগ কোথায়? জিনিস আর ঘরামি মজুর সকলেরই যে আগুন দর। বলে খেতে পড়তেই কুলোয় না, জমিটা একটা দাও পেয়ে বেচতে পারলেই অবশ্য সকল দুঃখের লাঘব হয়। কিন্তু দাওটা যে দিন দিন আকাশে উঠছে। মেজ বৌদি আর মেজ কর্তাও এখনো সেই এক গোয়ালেই পড়ে আছেন, কারণ এখনো আশা ছাড়েননি তাঁরা। মনের গোপন কোণে একটা সূক্ষ্ম আশাকে এখনো লালন করছেন মেজ কর্তা। পদর মার যেরকম শরীরের হাল, বেশি দিন আর টিকবে বলে মনে হয় না। তাছাড়া এই 4টে সংসারের বাসন মাজা, পদর মার ভালো মন্দ একটা কিছু হলে পদটাকে ভুলিয়ে ভালিয়ে জমিটা হাত করতে পারা যাবে। ভূতের মতো হাঁদা তো ছেলেটা। সংসারে তিক্ততার ওপর তিক্ততা, বড় ছোটর সঙ্গে আর মুখ দেখা দেখি নেই। মেজগিন্নি মাঝে মাঝে মাথা খুঁড়ে বলেন, পৃথিবীতে কি আর জমি নেই, চলো চলে যাই। মেজকর্তা সবুরে মেওয়া ফলার দৃষ্টান্ত দেন। তারপরের কথা তো প্রথমেই বলেছি। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। আপনারা কমেন্টসে জানান আপনাদের কেমন লেগেছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন স্বনামধন্য সাহিত্যিকের লেখা নানা ধরনের গল্প পাঠ শুনুন। ধন্যবাদ।